তো একজন লাইভটাকে গ্রুপে একটু শেয়ার করে দাও, লাইভটাকে গ্রুপে একটু শেয়ার করে দাও। যারা যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। যারা জয়েন করছো একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও তাড়াতাড়ি, কুইকলি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও সবাই। আচ্ছা, আমরা চলো তৈরিতে এর আগেও ক্লাস নিছিলাম। আমরা আমাদের গত ক্লাস আমরা রোদের উপর নিছিলাম, আর আমরা এর আগে একটি ইউটিউবে ক্লাস দিছিলাম। ওই ক্লাস হচ্ছে আমাদের চলতরিতের ওই যে ক্লাস দিছিলাম, ওই ক্লাসের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে তার মধ্যে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের শর্ট সার্কিটটা। ওই শর্ট সার্কিটের ইনার অ্যান্ড আউটার যা যা লাগবে সব আমি ওই ভিডিওতে দিছিলাম। তো ওইটার মধ্যে আমাদের শর্ট সার্কিটের সবই আছে, শর্ট সার্কিটের যা যা লাগবে তা আমরা ওইটার মধ্যেই দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের আজকে আজকে আমরা এর পরে থেকে আলোচনা করব যে শর্ট সার্কিট আমরা যেহেতু পড়ে ফেলছি, আমাদের যে মোটামুটি শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় সেগুলো এখানে চলে আসছে। আর আসলে এই দুইটা টপিকস হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট 9-10-এর, অর্থাৎ তোমরা 9-10-এ শ্রেণী সমান্তরাল এই সমবায়গুলো 9-10-এ পড়ে আসছিলা, ঠিক সেম জিনিসগুলো আমাদেরকে আবার পড়তে হবে। তবে আবার পড়তে হলে আমরা এখানে ডিরেক্টলি পড়াবো না, কারণ হচ্ছে 9-10-এ তোমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় এগুলো 9-10 থেকেই জানো। আমরা এখন জাস্ট একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে সৃজনশীল যখন সলভ করবো তখন তুমি দেখবে কিছু কিছু শ্রেণী সমান্তরাল সমবায়ের আসবে, অর্থাৎ তোমরা যদি তুল্যরোধ নির্ণয় করো ওই তুল্যরোধের কনসেপ্টগুলো আমাদের ইন্টারমিডিয়েটে আসে, একটু কম আসে বাট আসে, যে একটা সার্কিটের প্রত্যেকটার মধ্য দিয়ে আমাদের রোধ বের করা, এগুলো সবগুলো আমাদের আসে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের তোমার যদি তুল্যরোধ আসেও ম্যাক্সিমাম টাইমস আমাদের প্রশ্ন আসে হচ্ছে এই যে শর্ট সার্কিট থেকে। আর শর্ট সার্কিট যেহেতু আমরা পড়াই পেয়েছি এটা নিয়ে আমাদের আহামরি কোনো টেনশন নাই।
তো গত ক্লাসে আমরা শুরু করছিলাম যে আমাদের কোন একটা সার্কিটে যখন তড়িৎ প্রবাহিত হয় আমরা জানি তার মধ্য দিয়ে আমাদের আমাদের তড়িৎ প্রবাহিত হলে সেখানে ওই তড়িৎটা আমাদের বাধার সম্মুখীন হয়, আর যে বাধা দেয় তাকে আমরা বলি রোধ। তো রোধ আমরা জানি তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কেমন সেটাও পড়ছিলাম। আমরা দেখছিলাম তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে আর অর্ধপরিবাহীর রোধ কমে। তবে এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আমাদের তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে এবং অর্ধপরিবাহীর রোধ কমে, এবং কার্বন কিন্তু নর্মালি অর্ধপরিবাহী না, এটা একটু এক্সেপশনাল বা ব্যতিক্রম, সেটা একটু মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। কার্বন অর্ধপরিবাহী না হলেও কার্বনের কিন্তু অর্ধপরিবাহীর মতো হয়, মানে ধর্মটা অর্ধপরিবাহীর মতো, অর্থাৎ তোমার তাপমাত্রা বাড়লে আমাদের রোধ বাড়ার বদলে উল্টো কমে কার্বনের ক্ষেত্রে। আর নর্মালি সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস বা আমাদের এই যে অর্ধপরিবাহী, তাদের ক্ষেত্রে তো তাপমাত্রা বাড়লে রোধ কমবে, এটা স্বাভাবিক। তো তাপমাত্রার সাথে রোদের যে সম্পর্ক, সেখান থেকে আমরা রোদের উষ্ণতার সহগ আমরা গত ক্লাসে পড়ছিলাম, এবং এই রিলেটেড যা যা আছে যে টার্মগুলো সব পড়ছিলাম। এরপর ফাইনালি আমরা পড়ছিলাম জুলের সূত্র, যে আমরা ফাইনালি জুলের সূত্র পড়ছিলাম, যে জুলের সূত্র থেকে আমরা পাইছিলাম যে আমাদের H is proportional to I square, H is proportional to R, H is proportional to T, and তিনটাকে সামারাইজ করে আমরা পাইছিলাম H is proportional to I square RT, এবং এখান থেকে আমরা বলছিলাম H equals to K into I square RT, এই সমানুপাতিক ধ্রুবকের মান হচ্ছে 1। এখান থেকে বলা যায় H equals to I square RT, এবং এখান থেকে যে তুমি মানটা পাবা, I এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, R এর একক হচ্ছে ওহম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবা তার এককটা হবে কি জুল, অর্থাৎ H জুল। এত পরিমাণ তাপ উৎপন্ন হয়, অর্থাৎ একটা বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যে আমাদের সেখানে তাপ উৎপন্ন হয়, ওই তাপ উৎপন্ন যে হয় সেই উৎপন্ন তাপ কতটুকু সেটা আমাদের এই ফর্মুলা দিয়ে বের করা যায়। এবং এটা থেকে আমরা যে বলি হিটার, বলি না হিটার, এই হিটারও আমার এই কনসেপ্টের উপর বেস করে তৈরি। হিটার আমাদের কি হয় দেখো, মনে করো আমাদের এই ধরনের একটা মনে করো ম্যাটেরিয়ালস আছে। এখন যখন আমাদের এই ধরনের আমাদের এরকম থাকে একটা ম্যাটেরিয়ালস, এরকম মোটা একটা ম্যাটেরিয়ালস থাকে, দেন তুমি যখন এখানে কারেন্ট ফ্লো করবা, সকেটের মধ্যে যখন তুমি সকেটের মধ্যে লাগাই দিলা, তাহলে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারেন্ট ফ্লো হলে তাহলে এই কারেন্ট ফ্লোটা এদিক থেকে এদিকে যাচ্ছে। যখন আমার এই দণ্ডটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মানে দণ্ডটার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, দণ্ডটা কি হবে, উত্তপ্ত হবে। তাহলে দণ্ডটা উত্তপ্ত হতে আস্তে আস্তে অনেক বেশি গরম হয়ে যাবে। আর আমি এই অংশটাকে কোথায় রাখি, আমি এই অংশটাকে পানির ভিতরে রাখি। তো আমি এই অংশটাকে পানির ভিতরে রাখলে তড়িৎ প্রবাহিত হওয়ার সাথে সাথে এই অংশটা আস্তে আস্তে গরম হচ্ছে, আর পানি সেই তাপগুলো শোষণ করতেছে, এভাবে আমার আস্তে আস্তে পানিগুলো গরম হয়। এটা হচ্ছে হিটার কিভাবে কাজ করে। তো আমাদের এত ওইদিকে যাওয়ার খুব বেশি প্রয়োজন নাই, যদিও আমাদের ম্যাথ করার সময় কিন্তু এই কনসেপ্টগুলো লাগে। যেমন হিটারের ম্যাথগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারি যে হিটারে কি পরিমাণ হিট উৎপন্ন হয়। তাহলে এটা ছিল আমাদের গত ক্লাসের কনসেপ্ট, যে আমরা জুলের সূত্র পর্যন্ত পড়ছিলাম, সেটা আমাদের আজকের কোনো কনসেপ্ট না। তো আমরা এবার আজকে আমাদের যেখান থেকে স্টার্ট করার কথা, আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়বো। তবে আজকে অনেক কিছু পড়বো যে তার মধ্যে কিছু কিছু জিনিস তুমি পুরানো জিনিস পড়বা, যেমন ওহমের সূত্র, পরিবাহিতা, রোধ, এই জিনিসগুলো আমরা, তারপর হচ্ছে আপেক্ষিক রোধের সূত্র, এগুলো তোমরা 9-10 পড়ে আসছো। তাও আমি খুব দ্রুত ওগুলো যাব, কারণ হচ্ছে যেহেতু একবার পড়ে আসছো, আর আমি একবার টাচ করে যাব যাতে করে তোমাদের কোনো কিছু আননোন থাকলে সেই জিনিসটা তোমরা জেনে যাও, মানে কোনো কিছু যদি 9-10 মিস করো। তো তাহলে আমাদের যেহেতু মোটামুটি আমাদের ক্লাস তাহলে আমরা এখনই শুরু করতে পারি। প্রায় সবাই জয়েন করে ফেলছে, যতজন জয়েন করার, আর যারা তো জয়েন করে না তারা পরে দেখবে, যাদের নেটের প্রবলেম আর কি। তাহলে আমরা প্রথমত আসি, আমরা শুরু করব কি দিয়ে, তাপ দিয়ে। তাহলে আমরা এই যে বললাম তাপটা আমাদের, এই তাপের এখন আমরা পড়বো একক নিয়ে। কি নিয়ে পড়বো, তাপের একক। এই যে আমরা বললাম কোন একটা তার, এই তারের মধ্যে দিয়ে যখন আমাদের হিট প্রডিউস হয়, অর্থাৎ তারের মধ্যে দিয়ে যখন আমি হিট দিই, তারের মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হয়, সেখানে কি উৎপন্ন হয়, হিট বা তাপ উৎপন্ন হয়। এখন এই যে আমার তাপ উৎপন্ন হয়, এই তাপের এককটা কি। তো আমাদের যদি তোমাকে প্রশ্ন করি, তোমরা আমাকে হয়তো সাথে সাথে আনসার দিবা, ভাই তাপের একক হচ্ছে জুল। তাপের একক কি, জুল। তো তোমরা বলবা তাপের একক জুল, আমি বলবো এই তাপের একক আরেকটা একক আছে, সেটা হচ্ছে আমাদের ক্যালোরি। অর্থাৎ তাপের একক দুইটা হইতে পারে, জুলও হইতে পারে, ক্যালোরিও হইতে পারে। নর্মালি আমরা আন্তর্জাতিক একক হিসেবে জুলকেই জানি, তবে ক্যালোরিটাও আমাদের কি আমাদের অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এটা ছিল আমাদের সাবেক একক। অর্থাৎ আমরা এটা আগে ব্যবহার করতাম পুরানো একক, সাবেক একক। তাহলে আমাদের সাবেক একক এটা, এই যে এই এককটা আমরা অনেক আগে আমরা ব্যবহার করতাম,
তাপের একক হিসেবে আমরা ক্যালোরি ব্যবহার করতাম। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাপের একক কি, তাহলে আমার আনসার হচ্ছে তাপের একক জুলও হইতে পারে, আবার এই তাপের একক কি হইতে পারে, ক্যালোরি হইতে পারে। তাপের একক জুল হইতে পারে, আবার তাপের একক কি হইতে পারে, ক্যালোরি হইতে পারে। এখন এই তাপের একক জুল হবে, ক্যালোরি হবে, তবে ক্যালোরিটা হচ্ছে আমার কোন একক, সাবেক একক, অর্থাৎ বর্তমানে আমরা এটা খুব কম ইউজ করি, বাট এটা বলতে পারবো না আমরা এটা ইউজ করি না। আর তাপ তো আমার এক প্রকার শক্তি, আর শক্তির একক হিসেবে যেমন আমাদের বিভিন্ন খাদ্য, এই যে আমাদের খাদ্যে কি পরিমাণ প্রোটিন আছে এগুলো কিন্তু আমরা ক্যালোরিতে এখনো হিসাব করি। তাহলে আমার মেইন কথা হচ্ছে ক্যালোরি এককটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট একটা টার্ম। এখন আসো আমরা আসলে কি করব, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে H = I² RT, তাই না? H = কি, I² RT। তাহলে আমাদের এই যে H, এই Hটা আমাদের কি, এই Hটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হলো, উৎপন্ন তাপ, উৎপন্ন কি তাপ। এখন আমার প্রশ্ন হলো, যদি তুমি একটি হিটার বিবেচনা করো, কি বিবেচনা করবা, হিটার, তাহলে হিটার কি করে বলো তো? তাহলে আমি যদি হিটারের কথা বলি, হিটারের কথা বললে হিটার কিন্তু আমাদের যখন দিব এই পরিমাণ হিট যখন উৎপন্ন হলো, সে আমার কি করবে, হিটারটা যে পানির মধ্যে আছে পানির তাপমাত্রা বাড়াবে না, অবশ্যই বাড়াবে। তাহলে পানির তাপমাত্রা কতটুকু বাড়াবে, তাহলে আমরা বলতে পারি এই যে তাপ উৎপন্ন হলো সেই তাপটা কোথায় কাজে লাগবে, সেই তাপটা কাজে লাগবে হচ্ছে আমাদের পানি যে আমরা ব্যবহার করব, যে পানিটা উত্তপ্ত করবো, ওই পানিটা গরম করার ক্ষেত্রে, তাহলে পানি গরম করার জন্য কি পরিমাণ তাপ লাগে, H = ms ডেল্টা থিটা। এখানে ডেল্টা থিটা মানে হচ্ছে কি, পানির তাপমাত্রা কতটুকু বাড়লো, আর এটা যে পানির ভর, s মানে হচ্ছে পানির আপেক্ষিক তাপ। তাহলে এই Hটা আমার কি এখানে কাজে লাগে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি I² RT = ms ডেল থিটা। এই ফর্মুলা দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারি, মানে আমরা ম্যাথ করার সময় এরকম করতে পারবো, অর্থাৎ এটাও হিট এটাও হিট, তাহলে আমরা কি বলতে পারি, দুইটার মধ্যে নিশ্চয়ই একটা কি আছে, রিলেশন আছে। তো আমি তোমাকে সেই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে আমাদের এখানে আমরা হয়তো এই ফর্মুলা পাইছি, এই ফর্মুলা আমরা তাপগতিবিদ্যার মধ্যে পাইছিলাম ms ডেল্টা টি অথবা ডেল্টা থিটা। এই যে এই ফর্মুলার মধ্যে কি হইতে পারে, একটা কম্বিনেশন হইতে পারে। আমি সেই জিনিসটা তোমাদেরকে বুঝাতে চাচ্ছি, অর্থাৎ চলতরিতের সাথে তাপগতিবিদ্যার ম্যাথগুলো কি করে দিতে পারে, আমাদের মিক্স করে দিতে পারে, যেটা আমি তাপগতিবিদ্যা পড়ানোর সময় বলছিলাম, কিন্তু সেখানে করাইতে পারি না একটা কারণে, কারণ এই ফর্মুলা তখন তুমি জানতা না। তাহলে আমরা বলতে পারি এই চ্যাপ্টারে আমরা এই ধরনের ম্যাথগুলো করব। এখন আমি জাস্ট সেটা না, আমি জাস্ট তোমাকে এখন দেখাতে যাচ্ছি এটা H = হচ্ছে কি, ms ডেল্টা থিটা। এই H = ms ডেল্টা থিটা, এটার আমি রূপ দেখাতে যাচ্ছি, অর্থাৎ H = ms ডেল্টা থিটা, H = ms ডেল্টা থিটা, এটার আমি রূপ দেখাবো। এটার আমাদের রূপ হবে দুইটা, হ্যাঁ। এই যে আমার H, এই Hটাকে একবার আমি জুলে প্রকাশ করব, কারণ H থেকে উৎপন্ন তাপ, তাহলে তাপের একক জুল হইতে পারে, তাপের একক কি হতে পারে, ক্যালোরি হইতে পারে। তাহলে আমি Hটাকে একবার জুল আকারে প্রকাশ করব, আরেকবার Hটাকে আমি কি আকারে প্রকাশ করব, ক্যালোরি আকারে। তাহলে Hটা একবার কি জুল, আরেকবার হচ্ছে কি ক্যালোরি। তাহলে একবার আমার H হচ্ছে জুল, আরেকবার হচ্ছে ক্যালোরি। তো আমরা H এর ফর্মুলাটা লিখি। H = আমরা কি জানি, H = আমরা জানি ms ডেল্টা থিটা ও ডেল্টা টি, হোয়াটএভার যেটা তোমার ইচ্ছা সেটা লেখো। আর এখানে আমরা লিখতে পারি H = হচ্ছে ms ডেল্টা থিটা। এখন আসো আমাদের এখানে এককে আমরা আসি, এককে যদি আসি, দেখো এই যে Hটা, এই H এর একক হচ্ছে জুল, H এর একক কি জুল, আর এখানে যে Hটা আমরা ব্যবহার করতেছি, এই H এর একক হচ্ছে কি ক্যালোরি। আচ্ছা, এবং এই যে জুল, এই জুলটা হচ্ছে আমার SI একক, এটা আমার কোন একক, SI এককটা, বা আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, আন্তর্জাতিক যে প্রথা সেই অনুযায়ী আমরা জুলই ব্যবহার করি। এবং তুমি যে জুল ব্যবহার করবা, এবার আসো এখানে তিনটা রাশি আছে, এটা হচ্ছে m, আর এটা হচ্ছে ডেল্টা থিটা, আর এটা হচ্ছে s। এবার আসো m এর একক কি হবে, যে আমার এখানে ভর, এই ভরটাকে আমি যখন কেজিতে দিব, ভরটাকে কি দিব, কেজিতে। এই যে ডেল্টা থিটা, এই ডেল্টা থিটা মানে কি তাপমাত্রার পার্থক্য, এটাকে আমি দিব ডিগ্রি সেলসিয়াস, বা আমরা এটাকে ডিগ্রি সেলসিয়াসও দিতে পারি, আমরা কেলভিনও দিতে পারি। তবে সাধারণত এবার আমাকে বলো আমি কোন পদ্ধতি ব্যবহার করতেছি, এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, কেলভিন। কিন্তু আমরা জানি তাপমাত্রার পরম স্কেল কোনটা, কেলভিন স্কেল, ওই কারণে এসআই পদ্ধতিতে আমরা এখানে কি ইউজ করব, কেলভিন ইউজ করব। এবার আসি এটার একক, এস এর একক,
এস এর একক আমরা জানি কি জুল পার কেজি পার কেলভিন, অন্যভাবে বের করতে পারি। অন্যভাবে কিভাবে, আচ্ছা বলো তো, আমরা সিম্পল তো এটা বলতে পারি, এই একক, এই একক, এই কেজি, এই একক, এই একক, তিনটা মিলে কি হওয়া উচিত, জুল হওয়া উচিত, কারণ এটার একক হচ্ছে কি জুল। তাহলে আমি বলতে পারি এখানে আমরা দিব জুল এস এর এককে, যদি তোমরা জানো তাও আমি একটু অন্যভাবে দেখাই, জুল। কিন্তু এটার একক যদি জুল দিই তাহলে তো এইচ এর একক হয়ে যাচ্ছে জুল কেজি কেলভিন, না কেজিও থাকা যাবে না কেলভিনও থাকা যাবে না, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি পার কেজি, কেজি ইনভার্স 1 দিলে কি হচ্ছে কেজি কেজি চলে যাবে, তাহলে আমি এখানে দিব কেলভিন ইনভার্স 1, তাহলে কেলভিন কেলভিন চলে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা আমরা আসলে আগে থেকেই জানি এটার একক এটা, বাট আমি একটু অন্যভাবে দেখালাম। তাহলে আমরা বলতে পারি যখন তুমি বলবা এইচ এর একক হচ্ছে জুল, তখন আমার এম হবে কেজিতে, এস হবে জুল পার কেজি পার কেলভিন, আর ডেল্টা থিটা হবে কেলভিন। এবার আসে এখানে আমাদের, যদি আমি তাপমাত্রার একক ক্যালোরি দিই তাহলে আমার এখানে এটা হচ্ছে কি ক্যালোরি, তখন আমার এখানে কোনটার একক কি হবে, প্রথমত আসে এম, তখন যে আমার এম এর একক হবে, তখন এম এর একক হবে গ্রাম, কি হবে গ্রাম। অর্থাৎ আমরা যখন ক্যালোরিতে প্রকাশ করি তখন আমি ভরটা কিসে নিই, গ্রামে নিই। এবং ডেল্টা থিটা যে তাপমাত্রার পার্থক্য এটা তো আর পরম না, না, তখন আমরা আসলে এটাকে নিই ডিগ্রি সেলসিয়াসে, কিসে নিই ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে কি নিলাম ভাই বলো তো, ক্যালোরি। তাহলে আমি এখানে বলতে পারি এটা এখানে যেটা আসবে সেটা আর এটা এই তিনটার গুণফল কি হওয়া উচিত, এই তিনটা মিলে কি হওয়া উচিত ক্যালোরি হওয়া উচিত। তাহলে আমার এখানে তো কোনো ক্যালোরি নেই, আমি দিলাম ক্যালোরি, কিন্তু গ্রাম আর ডিগ্রি সেলসিয়াস তো বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি এখানে এস এর একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আমি আবার বলতেছি এস এর একক কি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা তাহলে একটু ভালো করে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমরা পরীক্ষায় যে ভুলটা করো, আমি তোমাকে জাস্ট এক কথা বলে দিতে পারতাম এস ইকুয়াল টু এম এস ডেল থিটা ম্যাথ করে ফেলিও, বাট না, তোমরা আমাকে দেখতে হবে তোমাদের প্রবলেমটা কোন জায়গায়। এটা তো তুমি বই থেকে মুখস্থ করতে পারো, বাট তোমার প্রবলেমটা কোন জায়গায় বা তোমরা পরীক্ষায় কোন প্রবলেম ফেস করো। আমি দেখি ম্যাক্সিমাম টাইমস আমাদের স্টুডেন্টরা এই জায়গায় ভুলটা করে, যে ভাই আমি এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের যখন এসআই এককে সবকিছু দেওয়া থাকে তখন কারো কোনো টেনশন নেই, কিন্তু যখনই ক্যালোরিতে দেওয়া থাকে এক একজনের মাথা পাগল হয়ে যায়, কিন্তু খুবই সিম্পল হয়। তাহলে আমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো, আমি কোন প্রথা অবলম্বন করলে আমার এককটা কি হচ্ছে, এখানে হচ্ছে এককের কারসাজি। হ্যাঁ, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের এককের কারসাজি, আমরা এককের কারসাজি করতেছি। হ্যাঁ, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে এককের কারসাজি। তাহলে আমাদের আমি আবারও বলতেছি এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা ফর্মুলা, এম কেজিতে এস এর একক জুল পার কেজি পার কেলভিন, আর থিটার ডেল্টা থিটা মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য একক হচ্ছে কি কেলভিন, তাহলে এইচ এর একক হবে জুল। আর ক্যালোরিতে হলে আমাদের এইচ এর একক হচ্ছে ক্যালোরি, এম এর একক হচ্ছে গ্রাম, এস এর একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর ডেল্টা থিটার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এবং তুমি খেয়াল করে দেখবা অনেক সময় প্রশ্নে আমাদের এই যে আপেক্ষিক তাপের মানটা জুল পার কেজি পার কেলভিনে না দিয়ে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াসে দেয়। তো তোমার টেনশন করার তো কোনো কারণ নাই, যখন তোমাকে এটা দিবে হয় তুমি এটাতে কনভার্ট করে নিবা, কিভাবে কনভার্ট করে একটু পরে দেখাবো, অথবা এটাকে এভাবে রেখে দিয়ে এম এর একক বসাবা গ্রামে, কেজি থাকলে গ্রামে কনভার্ট করে নিবা, আর এটা বসাবা সেলসিয়াসে, তাহলে হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আমার এই সেলসিয়াসের মান আর কেলভিনের মান সেম আসবে কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাও কিন্তু তোমার ডেফিনেশনের জন্য তোমাকে এভাবেই দেখাতে হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখন বলা হয় যদি এক ক্যালোরি কি এক জুল কি, তাহলে একটু ভালো করে খেয়াল করো। তাহলে তোকে প্রশ্ন করা হলো, আমি বোর্ডের নিচের অংশ দেখা যাচ্ছে কিনা দেখি। হ্যাঁ, প্রশ্ন করা হলো হোয়াট ডু ইউ মিন বাই এক জুল, হোয়াট ডু ইউ মিন বাই এক ক্যালোরি। এক ক্যালোরি বলতে তুমি কি বুঝো, এক জুল বলতে তুমি কি বুঝো। তাহলে আমি জাস্ট যেটা বলবো, দেখো এখানে আমাদের কি 1 কেজি পানির তাপমাত্রা, এই এস মানে কি আপেক্ষিক তাপ বোঝায় না, তো আমি এখানে নিব হচ্ছে পানি। তাহলে 1 কেজি বিশুদ্ধ পানি, পানি বলতে কেমন পানি, বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো।
তাহলে 1 কেলভিন যদি আমি বাড়াই তাহলে আমার কি করতে হবে, তাপ দিতে হবে না, তাহলে বাড়াইতে তাপ লাগে। তাহলে 1 কেজি বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে কি বলে, 1 জুল বলে। তাহলে 1 জুলে যদি আমাকে বলে 1 জুল বলতে কি মিন করি, 1 জুল মানে হচ্ছে আমাদের 1 কেজিতে নিতে হবে কিন্তু বিশুদ্ধ পানির তাপমাত্রা, বাড়াবো কোন এককে, কেলভিন এককে, বাড়াইতে কি লাগবে, তাপ লাগবে, এই তাপটাকে আমরা বলতেছি 1 জুল। আর যদি তুমি এখানে আসো তখন আমরা এইভাবে বলবো 1 গ্রাম, কেজিটা এখন কি হয়ে যাবে গ্রাম, বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস। এবার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপকে 1 ক্যালোরি বলে। এটা আমি বলে দিচ্ছি একটি কারণে, অনেক সময় পরীক্ষায় আসে ডেফিনেশন 1 ক্যালোরি বলতে কি বুঝো, 1 গ্রাম বলতে কি বুঝো। তাহলে আমরা বলতে পারি 1 কেজি বিশুদ্ধ পানি হতে হবে, কিন্তু বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যা লাগে সেটা হচ্ছে 1 জুল, আর 1 গ্রামের জন্য যা লাগে সেটা হচ্ছে কি, 1 গ্রামের জন্য যা লাগে সেটা হচ্ছে 1 ক্যালোরি। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল হইতে আমরা বলে দিতে পারি ক্যালোরি কি, জুল কি, ক্যালোরি। তাহলে আমি জেনে গেলাম মোটামুটি আমাদের তাপের একক, দুইটা একক, ওই দুইটা একক আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমি যেভাবে করাইছি এভাবে কখনো তুমি তখন বইতে পাবা না, বাট বইতে না পাইলেও এই জিনিসটা এত বেশি কাজ দিবে তুমি চিন্তাই করতে পারবে না, খুব বেশি কাজ দিবে আমার এই জিনিসটা এখন যেটা আমি দেখাইলাম। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে এখানে এককের যে কারসাজি হইতে পারে। আমি আবারও তোমাদের একটা কথা বলে রাখি, ফিজিক্সে তোমাদের সবচেয়ে যে ভুলটা অনেকেই করে, অনেকে দেখি পুরো বই তার মুখস্থ সবকিছু সে পারে কিন্তু পরীক্ষা ম্যাথ মিলে না, একটাই কারণে তার একক সম্পর্কে কোনো আইডিয়া নাই। দেখো এককের ক্ষেত্রে একটি সিকোয়েন্স মেনটেন করতে হয়, যেমন আমি এখানে বলে দিছি গ্রামের সাথে এটা আর এটা ইউজ করতে হয়। এখন যদি তুমি কেজি, আমাদের এখানে কেজি, এখানে এটা ইউজ করো তাহলে কি হবে, না হবে না। এককগুলোর কম্বিনেশনটা প্রপার হইতে হবে, এককের কম্বিনেশন প্রপার না হলে ফিজিক্সে ভালো করা কখনো সম্ভব না। ফিজিক্সে এককটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস চলে গেল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের আমরা জেনে গেলাম যে আমাদের ক্যালোরি কখন আর জুল কখন। ক্যালোরি এবার হচ্ছে আমরা শিখবো ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্কটা, হ্যাঁ, এবার হচ্ছে আমরা শিখবো রিলেশন বিটুইন ক্যালোরি এন্ড জুল। তাহলে আমাদের ক্যালোরি এবং জুলের মধ্যে এবার আমরা সম্পর্ক দেখবো। তাহলে আমরা ফটাফট দেখে ফেলি, যদি তোমরা 9 10 থেকে এই সম্পর্কটা জানো 1 ক্যালোরি সমান 4.18 জুল, তাও আমি এখন বলে দিব একটাই কারণে, কারণ 9 10 তোমরা জাস্ট হয়তো লাইনটা মুখস্থ করছো কিন্তু কিভাবে আসছে সেটা জানার কথা না। তাহলে আমরা এটার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। কি লাগবে, তাপের যান্ত্রিক সমতা যে লাগবে। মনে আছে আমরা তাপগতিবিদ্যায় পড়ছিলাম যে আমাদের কৃতকাজ W is proportional to H পড়ছিলাম না, যে আমাদের যদি কাজকে তাপে এবং তাপকে কাজে রূপান্তর করা যায় তাহলে কৃতকাজ এবং তাপ পরস্পর কেমন সমানুপাতিক। এখান থেকে আমরা বলছিলাম W হচ্ছে কি জে এইচ, এখানে বলতে পারি জে হচ্ছে কি W ডিভাইড বাই এইচ। এই যেটাকে আমরা কি বলছিলাম মনে আছে, এই যেটাকে আমরা বলছিলাম তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা এটা আমরা বলছিলাম। আর এখানে W টা ছিল আমার কি কৃতকাজ, W টা ছিল কি কৃতকাজ, এবং আমাদের এইচটা কি, এইচটা হচ্ছে আমাদের তাপ। এটা হচ্ছে হইতে পারে আমার এই যে উৎপন্ন তাপ অথবা আমাদের হইতে পারে গৃহীত তাপ, কারণ হচ্ছে তুমি যদি কোনো কিছুকে তাপ দিতেও পারো নিতেও পারো সেটা তার উপর ডিপেন্ড করে আমাদের এটা হবে, যেটা হয় হোয়াটএভার যেটাই হোক। তাহলে এটাকে আমরা বলি তাপের যান্ত্রিক সমতা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জুল এবং ক্যালোরির মধ্যে কি সম্পর্ক করব। তাহলে আমরা কি করব, আমরা জুল ও ক্যালোরির সম্পর্ক, জুল ও ক্যালোরির সম্পর্ক। তাহলে এখন হচ্ছে আমাদের জুল এবং ক্যালোরির মধ্যে আমাদের সম্পর্ক প্রকাশ করাটা হচ্ছে আমাদের কাজ। তো আমি বলে রাখি প্রথমত হচ্ছে আমাদের জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক দরকার কেন, তার কারণ একটাই ভাইয়া, যে আমাদের জুল ক্যালোরিটা যদিও পুরাতন একক, বর্তমানে আমরা খুব কম ইউজ করি, বাট এমন না যে ইউজ করি না, এবং আগে আমার একসময় ক্যালোরি প্রচুর পরিমাণে ইউজ করা হইতো এবং তখনও কিন্তু জুল ব্যবহার করা হইতো। তো যেহেতু তখন জুলও ব্যবহার করা হইতো ক্যালোরি ব্যবহার করা হইতো, তাহলে আমার যেহেতু দুইটাকে আমার সিমিলার একক হিসেবে আমরা কাউন্ট করতেছি, তাহলে আমরা বলতে পারি একটা থেকে আরেকটা ট্রান্সফারের প্রয়োজন আছে। ওই কারণে আমরা বলি জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক অবশ্যই প্রয়োজন আছে। এখন এই কাজটা করার জন্য আমাকে যাইতে হবে আদি যুগে। কোথায় যেতে হবে, আদি যুগে।
আদিকালে যে কাজটা করা হইতো, আদিকালে এই যে কৃতকাজ ডব্লিউ, এই ডব্লিউ কে সবসময় আমাদের জুল এককে দেখানো হইতো। কোন এককে দেখানো হইতো? জুল। এবং আমার এইচ কে সবসময় ক্যালোরি এককে দেখানো হইতো। কি দেখানো হইতো? ক্যালোরি এককে। মানে এক সময় আমাদের তাপকে কখনো ক্যালোরি বলা হইতো না, যদিও আমাদের তাপে আমাদের কাজ এবং তাপ তো আমাদের এই যে জুলের মধ্যে সমানুপাতিক এবং সমান, অনেক সময় সমানও বলতে পারি। তো আমার কথা হচ্ছে এই যে দুইটাকে আমরা সেম একক বলি, দুইটাকে আমরা সেম একক বর্তমানে বলতে পারি, কিন্তু আগে মনে করা হয়তো দুইটা আমরা কি ভিন্ন। বাট আমার এমনও হলো, যেমন আমি যদি বলি কেজি এবং গ্রাম, দুইটা কি সেম একক না? হ্যাঁ সেম একক, বাট দুইটার মধ্যে একটা রিলেশন আছে। তো আমি সেই রিলেশনটা বিল্ড আপ করতে যাচ্ছি। আমরা এখন জানি যে দুইটা সেম একক, তাহলে সেই রিলেশনটা বিল্ড আপ করবো। তো সেই রিলেশনটা বিল্ড আপ করার জন্য আমি সবসময় কৃতকাজকে কিসে প্রকাশ করব? জুলে। আর আমাদের উৎপন্ন তাপকে কিসে প্রকাশ করব? ক্যালোরিতে। তাহলে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমি যদি এইচ ক্যালোরি তাপ দিলে ডব্লিউ জুল কি পাওয়া যায়? কাজ পাওয়া যায়। ধরে নিলাম আমি যদি কোন একটা বস্তুর মধ্যে আমি যদি কোথাও এইচ ক্যালোরি তাপ দিই, কত ক্যালোরি? এইচ ক্যালোরি তাপ দিলে, এইচ এর মান হোয়াটএভার যে কোনো কিছু হতে পারে, তাহলে আমি যেই পরিমাণ পাচ্ছি সেটা হচ্ছে ডব্লিউ জুল পরিমাণ আমি কি পাচ্ছি? কাজ পাচ্ছি। তাহলে আমি দিচ্ছি এইচ ক্যালোরি, পাচ্ছি ডব্লিউ জুল। মানে আমি যদি এইচ ক্যালোরি পরিমাণ কোন বস্তুর মধ্যে তাপ দিই, তাহলে সেটা যে পরিমাণ কাজ করতে পারে ওই কৃতকাজের মান কত? ডব্লিউ জুল। অথবা আমি যদি কোন একটা বস্তুর উপর ডব্লিউ জুল কাজ করলে এইচ ক্যালোরি তাপ পাওয়া যায়। এইচ ক্যালোরি কি? তাপ পাওয়া যায়। কারণ তুমি জানো কোন একটা বস্তুর উপর যদি আমরা কাজ করি সেটা কি উৎপন্ন করে? তাপ উৎপন্ন করে। তাহলে আমার সেই যে তাপ থেকে আমি যে তাপ পাবো সেই তাপটা হচ্ছে কি? তাহলে ডব্লিউ জুল যদি আমি কাজ করি তাহলে আমি এইচ ক্যালোরি কি পাচ্ছি? তাপ পাচ্ছি। অর্থাৎ আমি কি এখানে আমি যে তাপ দিচ্ছি সেটা কাজে রূপান্তর হচ্ছে, আর এখানে যে কাজ করতেছি সেটা তাপে রূপান্তর হচ্ছে। তাহলে কে রূপান্তর হচ্ছে? এটাতে রূপান্তর হচ্ছে। আলটিমেটলি তাদের ভ্যালু তো সেম, এক্স্যাক্টলি সেম। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এখান থেকে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে এইচ ক্যালোরি যে কথা, ডব্লিউ জুলও কি সেম কথা। তাহলে আমরা বলতে পারতেছি এইচ ক্যালোরি ইকুয়ালস টু কত জুল? ডব্লিউ জুল। তাহলে এটা হচ্ছে এইচ ক্যালোরি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? এইচ ক্যালোরি সমান যদি ডব্লিউ জুল হয়, তাহলে 1 ক্যালোরি সমান কত হবে বলো তো? ঐকিক নিয়মে বলতে পারি অথবা ইকুয়েশনের নিয়মে বলতে পারি ডব্লিউ ডিভাইড বাই এইচ, এত জুল। মানে ঐকিক নিয়ম এটা আর কি, যে এইচ ক্যালোরির জন্য কাজ হয় ডব্লিউ জুল, 1 ক্যালোরির জন্য কাজ হচ্ছে কত জুল? ডব্লিউ বাই এইচ জুল। কি আবার এটা মনে করিও না এইচ ক্যালোরি পুরোটাকে নিচে নামে আসছে না, এইচ ক্যালোরি পুরোটাকে নিচে নামায় থাকলে এখানে 1 ক্যালোরি হইতো না, এখানে শুধু 1 হইতো। তো আমি ঐকিক নিয়ম করছি, এইচ ক্যালোরির জন্য কৃতকাজ ডব্লিউ, 1 ক্যালোরির জন্য কৃতকাজ ডব্লিউ বাই এইচ জুল। তাহলে আমরা বলতে পারি 1 ক্যালোরির জন্য ডব্লিউ বাই এইচ জুল পরিমাণ কি করা লাগে? কাজ করা লাগে। তাহলে ডব্লিউ বাই এইচ জুল পেয়ে গেলাম। এই যে ডব্লিউ বাই এইচ এটাকে আমরা কি বলি বলতো? তাপের যান্ত্রিক সমতা জে, বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে ইকুয়াল টু, কিন্তু আমরা কি জানি? ডব্লিউ ডিভাইড বাই এইচ জানি। তাহলে আমি এটার মান জানি এটা, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এইচ বলতে আমরা এটাই বুঝি। তাহলে আমার এই যে তাপের যান্ত্রিক সমতা জে, এবার আমরা আসি এটার একক কি, এই যান্ত্রিক সমতার একক কি? তাহলে তোমরাই বলো। এটা যখন করলা, হ্যাঁ, এখানে ডব্লিউটা মানে কি? জুল না? তাহলে আমার এই ডব্লিউ এর একক হচ্ছে কি? জুল। আর এইচ এর একক কি বলতো? ক্যালোরি। তাহলে বলতো জে এর একক কি হবে? জে এর একক হবে জুল পার ক্যালোরি। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম তাপের যান্ত্রিক সমতা জে আমরা যখন ইউজ করব, তাপের যান্ত্রিক সমতা জে এর মান কত বলতো? জে এর একক কি? জুল পার ক্যালোরি। মুখস্থ রাখতে হবে, তাপের যান্ত্রিক সমতা জে এর একক জুল পার ক্যালোরি। এই জুল পার ক্যালোরি হচ্ছে আমার তাপের যান্ত্রিক সমতা জে এর একক। তাহলে জুল পার ক্যালোরি কি? তাপের যান্ত্রিক সমতা জে এর একক। তাহলে যদি তাপের যান্ত্রিক সমতা জে এর একক হয়, তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, আমার অনেক সময় তাপের যান্ত্রিক সমতা জে ডেফিনিশন দেওয়া লাগতে পারে। তো জে যদি ডেফিনিশন দেওয়া লাগতে পারে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আমরা দেখতেছি কি জে ইকুয়ালস টু ডব্লিউ বাই এইচ। যদি কখনো এমন হয় এইচ ইকুয়ালস টু যদি 1 হয়, 1 একক হয়,
এইচ যদি 1 একক হয় তাহলে আমার আমি জে ইকুয়াল টু কি বলতে পারি, ডব্লিউ বলতে পারি। তাহলে আমরা বলতে পারি 1 একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, যেই পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। তাহলে আমি আবারও বলতেছি 1 একক পরিমাণ তাপ উৎপন্ন করতে বা 1 ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলতেছি তাপের যান্ত্রিক সমতা যে। এবং পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে এই তাপের যে যান্ত্রিক সমতা যে, এই যে এর মানটা পাওয়া গেছে যে ইকুয়াল টু হচ্ছে 4.2। এবার বলে এককটা কি হবে, এককটা হবে জুল পার ক্যালোরি। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম তাপের যান্ত্রিক সমতা হচ্ছে, তাপের যান্ত্রিক সমতা যে একক হচ্ছে কি 4.2 জুল পার ক্যালোরি। তাপের যান্ত্রিক সমতা যে সমান কত 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা এতটুকু এখানে রাখি, এবার আমরা একটু সামনের দিকে প্রসিড করব। তো তার আগে জাস্ট একটু অন্যভাবে বলি 4. জুল পার ক্যালোরি মানে কি বলতো। জাস্ট আমি এটা কিভাবে লিখতে পারি না, এটাকে আমি এভাবে লিখতে পারি যে ইকুয়াল টু হচ্ছে উপরে হচ্ছে 4.2 জুল, নিচে হচ্ছে ক্যালোরি। ক্যালোরি মানে আমি 1 ক্যালোরি লিখতে পারি। তাহলে আমাদের এই 1 ক্যালোরি থেকে আমি কতটুকু পাচ্ছি 4.2 জুল পাচ্ছি, অর্থাৎ যে এর মান হচ্ছে 4.2 জুল, মানে হচ্ছে 4.2 জুল কৃত কাজ পার ক্যালোরি, অর্থাৎ 1 ক্যালোরির জন্য কতটুকু কৃত কাজ 4.2 জুল। আমরা এটাই বলছিলাম 1 ক্যালোরি এর জন্য বা এককের জন্য যে পরিমাণ কাজ পাওয়া যায় সেটা হচ্ছে যে। তাহলে আমি পেয়ে গেছি তাহলে 1 ক্যালোরির জন্য কি পরিমাণ কাজ পাওয়া যায় 4.2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 ক্যালোরি সমান হচ্ছে কত 4.2 জুল। তাহলে পেয়ে গেলাম 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। এটা হচ্ছে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। তবে প্রকৃত মান হচ্ছে কত, আমরা এটা যদিও 4.2 বলি, আসলে এটা প্রকৃত মান 4.2 না, প্রকৃত মান হচ্ছে 1 ক্যালোরি সমান 4.18 জুল। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত মান, তবে আমরা 4.2 দিয়ে ম্যাথ করে ফেলি। তবে আসলে এক্স্যাক্টলি যদি তোমাকে ফিগার বলতে হয় সেটা হচ্ছে 4.18, যাকে আমরা 2 ও বলতে পারি। তাহলে আমি সেই জিনিসটাই বলতেছি। তাহলে এটা হচ্ছে আমার ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। তাহলে আমি আমাদের মোটামুটি তাহলে আমরা জেনে গেলাম তাহলে কয়েকটা জিনিস। প্রথম কথা হচ্ছে আমার তাপের যান্ত্রিক সমতা এখানে আবার আসলো, দেন আমি যে পাইলাম তাপের যান্ত্রিক সমতা যে রেখা হচ্ছে জুল পার ক্যালোরি, তার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এবং এই যে বলতে আমরা কি বুঝি 1 একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়। এবং যদি পরীক্ষা আসে 1 ক্যালোরি তাপ উৎপন্ন 1 ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন করতে কতটুকু কাজ করতে হয়, আনসার করতে হবে 4.2 জুল। যদি 2 ক্যালোরি 4.2 ইনটু 2, তাহলে 3 ক্যালোরি হলে ইনটু 3। তাহলে আমার এই জিনিসটা এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। 1 ক্যালোরি যদি তাপ উৎপন্ন করতে হয় তাহলে আমাকে 4.2 জুল কি করতে হবে, কাজ করতে হবে। এখানে কনসেপ্টগুলো প্রপারলি ক্লিয়ার রাখতে হবে, না হয় ম্যাথে তোমরা খুব ঝামেলায় পড়ে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্কটা কোন জায়গায়। এটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্যালোরি এবং জুলের মধ্যে কি সম্পর্ক। এবার আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করি। হ্যাঁ, তাহলে ক্যালোরি আর জুলের মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। এবার আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করি। এবার সামনের দিকে যদি প্রসিড করি সেটা হচ্ছে আলটিমেটলি কালকে জুলের সূত্রটাই আসবে। তো জুলের সূত্রটাই আসবে কিন্তু অন্যভাবে আসবে। সেটা হচ্ছে আমি প্রথমত বলি। প্রথমত হচ্ছে তোমাদের আমি গত ক্লাসে বলছিলামই যে আমি কোন একটা রোধ বা কোন একটা সার্কিটে যদি তড়িৎ প্রবাহ হয় কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তো ওই যে ওই তাপটা আমি কোত্থেকে পাই বা এর কারণটা কি সেগুলো আমরা এখন দেখব, যে আমার কোন একটা সার্কিট থেকে আমরা সেই জিনিসটা ব্যাখ্যা করার ট্রাই করব। এবার তাহলে আমরা একটু দেখি যে আমাদের কোন একটা সার্কিট আমি আঁকি, আমাদের কোন একটা বর্তনী আঁকি। এটা হচ্ছে আমার সেই বর্তনী, এটা আমি কোষ দিলাম আর এখানে একটা সাবি দিলাম। সাবিকে আমরা কে দ্বারা প্রকাশ করি আর এটা ভোল্টেজটাকে বি দ্বারা প্রকাশ করতেছি। এখানে আমার একটা রোধ আছে, রোধটাকে আর দ্বারা প্রকাশ করতেছি। আর এখানে হচ্ছে আমার প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাস দিয়ে এটা তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এগুলো হচ্ছে আমার সিম্পল হিসাব নিকাশ না। আর এখানে যে পরিমাণ আমাদের আধান যায়, আমাদের যে পরিমাণ আধান যাচ্ছে তাকে আমরা আধানের পরিমাণটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, মানে যেই পরিমাণ আধান এখানে আমাদের প্রবাহিত হয় আর কি। তাহলে আধানের পরিমাণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, কিউ দ্বারা। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি, প্রথমত আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের কৃত কাজ বলতে আমরা কি বুঝি। কৃত কাজ বলতে কি বুঝি, তাহলে আমরা জানি কোন একটা বর্তনী যেমন আমাদের কৃত কাজ, হ্যাঁ কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইনটু ভি, যেটা তোমরা আমাদের স্থির তড়িতে আমরা দেখাইছিলাম। এটা কোথায় দেখাইছিলাম, স্থির তড়িতে। স্থির তড়িতে বলছিলাম
আধান আমাদের আমাদের কিউ পরিমাণ আধান যদি বি পরিমাণ বিভব পার্থক্যের মধ্যে প্রবাহিত হয় তাহলে যে পরিমাণ কৃতকাজ সেটা হচ্ছে ডব্লিউ। তাহলে আমরা কৃতকাজ পাইলাম ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইনটু ভি। যারা জানো মুখস্থ রাখো, অর্থাৎ এটা মুখস্থ রাখতে পারো, আধানকে ভোল্টেজ দ্বারা গুণ দিলে আমি কি পাবো? কৃতকাজ পাবো। এটা আমরা পড়াইছি কোথায়? স্থির তড়িতে। যারা স্থির তড়িতের ক্লাস এখনো করো নাই করে নেবা, ইউটিউবে সবগুলো পাবলিক করা আছে, একেবারে টোটাল 7টা ভিডিও ভালো করে দেখে ফেলবা। আর এই চ্যাপ্টারের পরে কিন্তু আমি স্থির তড়িতের ম্যাথ করাবো, আর তুমি বেসিকটা ক্লিয়ার না করলে স্থির তড়িতের ম্যাথে পুরো মারা খাবা। তো তাহলে আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু কি? ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইনটু ভি। আর আরেকটা কথা বলে রাখি, স্থির তড়িতে যাদের যত কনফিউশন আছে সবগুলো কিন্তু আমাদের ওই আমি একটা পোস্ট দিয়েছিলাম, ওই পোস্টের মধ্যে প্রবলেমগুলো দেওয়ার জন্য বলছিলাম, তোরা এখনো কেউ প্রবলেম দাও নাই। আর প্রবলেম না থাকলে আমি আমার মতো করে ম্যাথগুলো করাই ফেলবো। তো ডব্লিউ ইকুয়ালস হচ্ছে কি? কিউ ইনটু ভি। অর্থাৎ আধানকে যদি আমি ভোল্টেজ দ্বারা গুণ দিই তাহলে আমি কি পাবো? কৃতকাজ পাবো। তাহলে আমার কৃতকাজ এটা পেয়ে গেলাম। আবার আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু আইটি জানি না? গত ক্লাসে পড়ছিলাম কিউ ইকুয়ালস টু কত? আইটি। যেহেতু এটা একটা সার্কিট, তাহলে সার্কিটের মধ্যে আমরা কি জানি? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কিউ ইকুয়ালস টু আইটি। তাহলে আমরা এটা হচ্ছে বি, তাহলে বি আই টি। তাহলে আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু কি? ভি আই টি বলা চলে। তো ডব্লিউ ইকুয়ালস টু যদি আমরা ভি আই টি বলতে পারি তাহলে আমরা একটাই কথা বলতে পারি যে আমাদের কোন একটা আধান, এই যে আমাদের কিউ পরিমাণ আধানকে, এখানে ভোল্টেজ বি, তাহলে এই বি ভোল্টেজে কিউ পরিমাণ আধানকে প্রবাহিত করতে কি পরিমাণ কাজ করা লাগছে? ডব্লিউ পরিমাণ। এটা হচ্ছে কৃত কাজ। এবং এই যে কাজ করা লাগছে, এই কাজটাই আমার কিসে রূপান্তর হয়? তাপে রূপান্তর হয়। অর্থাৎ এই যে আমি কাজ করছি, এই কাজের জন্য আমি কি পাই? তাপ পাই। তাহলে এই ডব্লিউ পরিমাণ যে কাজ করলাম, এই কাজ থেকে কি পরিমাণ তাপ পাই? ডব্লিউ পরিমাণ কাজ থেকে আমি এইচ পরিমাণ তাপ পাওয়া যায়। কি পাওয়া যায়? এইচ পরিমাণ তাপ পাওয়া যায়। তাহলে আমি একটা কথা বলতে পারি না? তাহলে এটা যদি ডব্লিউ এই পরিমাণ কাজে যদি এইচ পরিমাণ তাপ পাওয়া যায়, দুটো সমানই। তাহলে আমরা এখানে এক কথায় বলতে পারি এইচ ইকুয়ালস টু কত? ভিআই টি বলা চলে। তাহলে আমরা অলরেডি একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কি? এইচ ইকুয়ালস টু কত? ভিআই টি। এইচ ইকুয়ালস টু ভিআই টি। তাহলে আমাদের ওই এক কথায় যেটা কাজ সেটা আমার কিসে রূপান্তর হলো? সেটা আমার তাপে রূপান্তর হলো। দেন আমরা এদিকে দেখি, এদিকে যদি আমরা দেখি তাহলে আমি দেখো প্রথমত আসি আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু আমরা কি বলতে পারতেছি বলতো? এইচ ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি ভি আই টি। ওকে ওকে। তাহলে আমরা এখানে এইচ ইকুয়ালস টু যদি আমরা ভি আই টি বলতে পারি, যদি সেটা বলতে পারি, তাহলে এখানে তার আগে একটা কাহিনী দেখো। সেই কাহিনীটা হচ্ছে আমরা ক্ষমতা কি জানি বলতো? ক্ষমতার পি ইকুয়ালস টু আমরা কি জানি বলতো? ডব্লিউ বাই টি, তাই না? এবার যদি আমরা বলি এই ডব্লিউ এর একক, ডব্লিউ এর মান কত? ভি আই টি ডিভাইডেড বাই টি। তাহলে টি টি কাটাকাটি গেলে ক্ষমতার একক কি পাবো? ক্ষমতার মান কি পাবো? পি ইকুয়ালস টু ভি আই। দ্যাট মিন্স তুমি এই ভি আইটাকে কিসে কনভার্ট, কি আকারে লিখতে পারো? পি আকারে লিখতে পারো। তাহলে আমি যদি লিখি এইচ ইকুয়ালস টু পি টি, তাও কোনো প্রবলেম নাই, এবার আসো আমরা জানি বি ইকুয়ালস টু কত? বি ইকুয়ালস টু আমরা জানি আই আর ইনটু আই টি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারতেছি? এইচ ইকুয়ালস টু আই মিলে হচ্ছে আই স্কোয়ার আর টি। ওকে। দেন আমরা আবার জানি কি? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইকুয়ালস টু কি বলা যায় বলতো? ভি বাই আর। এই আই ইকুয়ালস টু ভি বাই আর যদি এখানে বসাই, তাহলে আমি আই এর জায়গায় যদি বসাই তাহলে কি হবে বলতো? বি স্কোয়ার বাই আর স্কোয়ার আর টি। এক কথায় পাবো এইচ ইকুয়ালস টু বি স্কোয়ার, আর আর কাটাকাটি গেলে বি স্কোয়ার বাই আর ইনটু টি। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আমার কোন একটা সার্কিটে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, কোন একটা সার্কিট যদি তোমার কাছে থাকে, ওই সার্কিটে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, ওই পরিমাণ তাপের ফর্মুলা কি কি আছে দেখো? এইচ ইকুয়ালস টু, সরি আমি লাল কলম ইউজ করি, তাহলে আমি ওইটার ফর্মুলা পাইতে পারি এইচ ইকুয়ালস টু পিটি, ওইটার ফর্মুলা পাইতে পারি এইচ ইকুয়ালস টু বিআইটি, ওইটার ফর্মুলা পাইতে পারি এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি, ওইটার ফর্মুলা পাইতে পারি এইচ ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইড বাই আর ইনটু টি। এর মানে চারটা ওয়েতে বের করা সম্ভব। যেমন গত ক্লাসে তুমি জুলের ফর্মুলা যখন পড়ছিলা, তুমি পাইছিলে কিন্তু জুলের ফর্মুলা এটা, আলটিমেটলি এটা কিন্তু আমার জুলের ফর্মুলা, তাই না? এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি। কিন্তু কথা হচ্ছে শুধু এটা দিয়ে না, অন্যগুলো দিয়ে তোমার কি করা যায়? বের করা যায়। তাহলে আমরা বলতে পারি যদি কখনো আমার এরকম থাকে, তাহলে আমি এগুলার এক্সপ্লেনেশন গুলো দিয়ে দিই। আমি এটা কখন ব্যবহার করব? যদি আমার এরকম হয় কোন একটা বর্তনীতে কোন একটা রোধ, তার ক্ষমতা যদি পি হয় এবং সেটা যদি আমার টি সেকেন্ড ধরে কার্যরত থাকে, অর্থাৎ পি ক্ষমতার কোন একটা সার্কিট যদি টি সেকেন্ড ধরে কার্যরত থাকে, তখন উৎপন্ন তাপ এইচ ইকুয়ালস টু পিটি।
আর যদি আমার এরকম হয় আমাদের বি ভোল্টেজের কোন একটা সার্কিট, মানে কোন একটা সার্কিটের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি পরিমাণ, তার মধ্যে যদি আমার আই পরিমাণ তড়িৎ প্রবাহ ধরি টি সেকেন্ড ধরে চলে, তখন তার যে আমাদের উৎপন্ন তাপ সেটা হচ্ছে বিআইটি। আবার যদি কখনো এরকম হয় কোন এক আর রোধের কোন একটা আমাদের কোন একটা কিছু আছে, কোন আর রোধ, এই আর রোধের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ যদি টি সেকেন্ড ধরে চলে, তখন ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর টি। আবার যদি আমার এরকম হয় আর রোধটা যদি আমাদের বি পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করে এবং সেকেন্ড যদি আমার টি সেকেন্ড পর্যন্ত আমার কি চলে, প্রবাহ চলে, তখন এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি বি স্কয়ার বাই আর ইনটু টি। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখো এইচ এর ফর্মুলা কি পাচ্ছি, এইচ এর ফর্মুলা পাচ্ছি আমরা কি, এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি পিটি, অথবা এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি বিআইটি, অথবা এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি কি আই স্কয়ার আর টি, অথবা এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি বি স্কয়ার বাই আর ইনটু টি। তাহলে এই যে চারটা ফর্মুলা, এই চারটাই ফর্মুলা কিন্তু আমার কিসের ফর্মুলা, এই চারটাই ফর্মুলা কিন্তু আমার উৎপন্ন তাপের ফর্মুলা। তাহলে পরীক্ষায় তুমি দেখবা তোমার কি কি দেওয়া আছে। যদি এরকম হয় তোমার ক্ষমতা এবং সময় দেওয়া আছে, ফর্মুলা এটা। যদি ভোল্টেজ তড়িৎ প্রবাহ সময় দেওয়া থাকে, ফর্মুলা এটা। যদি রোধ তড়িৎ প্রবাহ সময় দেওয়া থাকে, ফর্মুলা এটা। যদি রোধ ভোল্টেজ সময় দেওয়া থাকে, ফর্মুলা হচ্ছে এটা। অর্থাৎ আমার যত ধরনের আমাদের হইতে পারে সবগুলো আমরা দেখাই দিলাম। পরীক্ষায় তোমার কি কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে তুমি এখান থেকে যে কোনো একটা বের করে কি করতে পারবা, এখান থেকে যে কোনো একটা বের করে তুমি উৎপন্ন তাপটা হিসাব করতে পারবা। তবে আমার অবশ্যই কথাটা মাথায় রাখতে হবে, এখানে উৎপন্ন তাপে এইচ এর যে একক, এইচ এর এককটা কি হবে, এইচ এর এককটা অবশ্যই কি জুল। এখানে সবগুলো কোন এককে, জুল এককে। অর্থাৎ তুমি সবকিছু এসে একক, যেমন আমাদের তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, রোধের একক ওহম, সময়ের একক সেকেন্ড, আমাদের ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট ভি। তাহলে তুমি যেটাই ইউজ করো না কেন এস এককগুলো, তাহলে আলটিমেটলি তুমি এই যে এইচ এর যে এককটা পাবা, ওই এইচ এর এককটাকে আমরা বলবো কি জুল। আবারও বলতেছি, এইচ এর আমরা যে একক পাবো সেটা হচ্ছে কোন একক, জুল একক। অর্থাৎ জুল এককে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা। তাহলে আপাতত আমরা বুঝে গেলাম যে আমার কোন একটা সার্কিটে যদি তড়িৎ প্রবাহিত হয়, কোন একটা বর্তনীতে, তার মধ্যে যে পরিমাণ হিট উৎপন্ন হয় বা যে পরিমাণ তড়িৎ উৎপন্ন হয়, ওই উৎপন্ন তড়িতের যে পরিমাণ তড়িৎ উৎপন্ন হয়, ওই উৎপন্ন তড়িতের যে পরিমাণ তড়িৎ উৎপন্ন হয়, ওই উৎপন্ন তড়িতের জন্য যে পরিমাণ আমাদের তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ হিট বা আমাদের তাপ উৎপন্ন হয়, ওই তাপ বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কয়টা, চারটা। ওই চারটা ফর্মুলা আমরা এখানে একসাথে দেখাই দিলাম। তোমার কাজ হচ্ছে খাতায় এটা খুব ভালো করে নোট করে রাখবা। H equals to Pt equals to BIT equals to I square RT equals to B square by R into T। অর্থাৎ যখন যেটাই আসুক তুমি সেটাই ব্যবহার করবা। তুমি যেটাই ব্যবহার করো কোনো সমস্যা হবে না। এভাবে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে জুল এককে এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবো। অনেকের মনে প্রশ্ন আসবে, ভাইয়া যদি ক্যালোরিতে, হ্যাঁ তোমার টেনশন নেই, আমি আস্তে আস্তে ধাপে ধাপে আসবো যে ক্যালোরিতে হলে কি হবে, আমি এখনই পড়াবো একটু পরেই। তো আগে আমরা জুলের জন্য জাস্ট কমন একটা ফর্মুলা বা কমন একটা কনফিগারেশন পেয়ে গেলাম এবং এখান থেকে আমি অনেকগুলো ফর্মুলা পাইলাম। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এতটুকু তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা না। আমি কোন একটা বর্তনীর মধ্যে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, এখন তোমাকে উৎপন্ন তাপ হিসাব করতে পারলে এই চারটা ফর্মুলার যে কোনো একটা দিয়ে তুমি কি করতে পারবা, ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এখন এতক্ষণ তুমি যেটা করছিলা সেটা কোন এককে করছিলা, জুল এককে। এবার আমি হেডলাইন দিব, আমি জুল এককে করব না, এবার উৎপন্ন তাপ বের করব কোন এককে, ক্যালোরি এককে। কোন এককে, ক্যালোরি এককে। তাহলে আমি জাস্ট এটা জানি যে তুমি জুল বলো আর ক্যালোরি বলো, ফর্মুলা কিন্তু সেমই, বাট আমার কথা হচ্ছে পার্থক্যটা কোন জায়গায়, মানে জুল আর ক্যালোরি মান তো সেম না। তাহলে একটা থেকে আরেকটা আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। এই কনভার্ট করাটা আমাকে এখন শিখতে হবে যে আমি যদি কনভার্ট করি তাহলে কনভার্ট করলে আমার কি হচ্ছে উৎপন্ন তাপটা, সেটা আমরা এখন শিখবো। তো দেখো, তাহলে যদি সেটা শিখতে যাও তাহলে তুমি কি শিখবা, এইচ বের করা শিখবা, উৎপন্ন তাপ। ওকে, দেন যদি সেটা হয় তাহলে তুমি জানো, তুমি অলরেডি এটা জানো W ইকুয়ালস টু কি, জে এইচ। ওকে, তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, একটু আগে যা দেখাইছিলাম সেগুলো কি ছিল বলতো, উৎপন্ন তাপ না? আর ওই উৎপন্ন তাপগুলো কার সমান, কৃতকাজের সমান, কারণ কৃতকাজ থেকে কিন্তু তুমি সেগুলো পাইছিলা। অর্থাৎ তুমি এইচ না লিখে W লিখলে কোনো সমস্যা হইতো না। তাহলে আমি এটাও লিখতে পারি, W ইকুয়ালস টু কি, পিটি লেখা যায়।
ওকে, নো প্রবলেম, একক হবে জুল। আমি লিখতে পারি W ইকুয়ালস টু VIT, আমি লিখতে পারি W ইকুয়ালস টু I স্কয়ার RT, আমি লিখতে পারি W ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি I স্কয়ার বাই R ইনটু T, সরি V স্কয়ার বাই R ইনটু T। তাহলে আমি এখানে যে কোনোটা লিখতে পারি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, W এর মান কিন্তু চারটা হইতে পারে। এই চারটাকে আমরা বলছিলাম কি হিট, কারণ এই কাজটা, এই কাজ যে পরিমাণ কাজ হলো, এই কাজের কারণে কিন্তু কি হয়, হিট প্রডিউস হয়, এটাই তাপে রূপান্তর হয়। তো ওই জন্য আমি এটাকে হিট লিখছিলাম, হোয়াট এভার, নো প্রবলেম। দেন আমার কাজ হচ্ছে এই W গুলোর একক সবসময় কি হবে, এগুলার একক হচ্ছে জুল, এগুলার একক কি, এগুলার একক হচ্ছে জুল। যদি জুল হয় তাহলে আমি এখান থেকে আমি কি বের করব, H বের করব। ওকে, তাহলে H যদি বের করি তাহলে দেখো H ইকুয়ালস টু আমরা বলতে পারি কি, H ইকুয়ালস টু W বাই J বলা যায়। ওকে, যদি H ইকুয়ালস টু W বাই J বলা যায় তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তুমি এখানে একটা কাজ করো যে W এটা কত জুল, ধরে নিলাম W জুল, মানে যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে W জুল। এই W জুল মানে PT জুল হইতে পারে, VIT জুল হইতে পারে, I স্কয়ার RT জুল হইতে পারে, V স্কয়ার বাই R ইনটু T জুল হইতে পারে, হোয়াট এভার, যে কোনো একটা জুল। দেন আর নিচে কি বসবে, J এর মান। তাহলে J এর মান আমরা কি জানি বলো তো, আমরা পড়ছিলাম J ইকুয়ালস টু কত, J ইকুয়ালস টু হচ্ছে আমরা পড়ছিলাম J ইকুয়ালস টু 4.2 জুল পার ক্যালোরি। ওকে, দেন তাহলে তুমি যদি সেই মানটা বসাও J এর জায়গায়, কারণ J এর মান বসাবো কত, J এর মান হচ্ছে 4.2, এককটা কি জুল পার ক্যালোরি। তাহলে কি হয় দেখো তো, জুল জুল চলে যায়, 1/4.2 ইনটু W কি থাকে বলো তো, জুল জুল চলে গেলে 1 বাই ক্যালোরি, মানে কি 1 বাই ক্যালোরিটা উপরে আসলে ক্যালোরি হবে। তাহলে এটা কার মান, H এর মান। আর 1/4.2 ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি পাবা 0.24 W ক্যালোরি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, তুমি H ইকুয়ালস টু 0.24 W লিখে আনসারটা পাইছো ক্যালোরি, যেখানে W এর একক কি জুল, এর মানে W এর আগে যা আসছে সব জুল। এই জুলকে 0.24 দ্বারা গুণ করলে আমি কি পেয়ে যাচ্ছি, ক্যালোরি পেয়ে যাচ্ছি। সিম্পল হিসাব, যে তুমি ক্যালোরিকে যদি আমাদের ক্যালোরিকে যদি 4.2 দ্বারা গুণ দাও জুল পাবা, আর জুলকে 0.24 দ্বারা গুণ দিলে আমাদের ক্যালোরি পাবা, এটাই স্বাভাবিক। তাহলে আমি এই জুলটাকে 0.24 দ্বারা গুণ দিচ্ছি, তাহলে আমার ফর্মুলাগুলো কেমন হয়ে যাচ্ছে দেখো তো। এবার জাস্ট আমাদের কিছুই না, এবার হচ্ছে কি, তাহলে আমরা এখন জাস্ট যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে কি, আমরা এভাবেই বলবো যে আমার H ইকুয়ালস টু হচ্ছে 0.24 PT ক্যালোরি, এত ক্যালোরি, অথবা H ইকুয়ালস টু 0.24 VIT ক্যালোরি, অথবা H ইকুয়ালস টু 0.24 I স্কয়ার RT ক্যালোরি, অথবা H ইকুয়ালস টু হচ্ছে 0.24 V স্কয়ার ডিভাইডেড বাই R ইনটু T এত ক্যালোরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এক সূত্রে আমরা আগের মতো লিখতে পারি যে আমার H এর মান যে কোনোটা হইতে পারে, তবে যেটা হোক না কেন ক্যালোরি হবে। তাহলে আমি H এর মান একসাথে লিখতে পারি কত, H ইকুয়ালস টু আমাদের 0.24 PT, অথবা 0.24 VIT, অথবা 0.24 I স্কয়ার RT, অথবা 0.24 V স্কয়ার ডিভাইডেড বাই R ইনটু T। তাহলে এখানে আমরা যে কোনোটা ইউজ করতে পারি, তবে এককটা কি হবে, আমার এখানে যে একক ব্যবহার করব সে এককটা হবে কি ক্যালোরি, সে এককটা হবে কি ক্যালোরি। তাহলে আমরা অলরেডি একটা জিনিস শিখে গেলাম, সেটা হচ্ছে কি, তুমি যদি এই ফর্মুলাগুলোর আগে 0.24 ব্যবহার করো, 0.24 ব্যবহার করলে একক হবে ক্যালোরি, আর যদি 0.24 ব্যবহার না করো একক হবে কি জুল। তাহলে অলরেডি বুঝে গেছো যে তুমি যদি 0.24 পিটি না দিয়ে অনলি পিটি দিতা, তখন একক হইতো কি জুল, আর 0.24 দেওয়ার কারণে একটা হচ্ছে কি ক্যালোরি। তাহলে তুমি সবকিছু নরমালি ব্যবহার করবা, আনসার আসবে জুল। শুধুমাত্র সামনে যখন 0.24 দিয়ে দিবা
তখন আনসার আসবে কি ক্যালোরি। পরীক্ষায় তুমি দেখবা যে পরীক্ষায় যদি আমার জুলে থাকে জুলে করবা, ক্যালোরিতে থাকলে ক্যালোরিতে করবা। তো আমার তাহলে আশা করি প্রবলেম নাই, আমার জুলে হলে পয়েন্ট উপর আসবে না, ক্যালোরিতে হলে একটা পয়েন্ট উপর আসবে। এটাই হচ্ছে আমার পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে জুল আর ক্যালোরির মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। যে আমরা ম্যাথ করার সময় তোমরা এইসব জায়গায় কনফিউজ হয়ে যাবে, আমি কখন জুল ব্যবহার করব, কোন ক্যালোরি ব্যবহার করব। তাহলে আমি আবারও বলতেছি, এই 0.24 গুলা দিবা না, মানে আনসার হবে জুল। 0.24 গুলো দিবা, আনসার হবে কি ক্যালোরি। অর্থাৎ তুমি জুলে আনসার যেটা পাও তাকে যদি 0.24 দ্বারা গুণ দাও, তুমি ক্যালোরিতে আনসারটা পেয়ে যাবা। এটা আমরা এইখানে মেইনলি বুঝাতে চাচ্ছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। ওকে, তাহলে আমরা এখন পাইলাম যে আমাদের উৎপন্ন তাপের যে ফর্মুলা, সেটা আমরা কয়টা ফর্মেটে ব্যবহার করতে পারি? দুইটা। একটা হচ্ছে জুল ফর্মেট, আর একটা হচ্ছে কোন ফর্মেট? ক্যালোরি ফর্মেট। পরীক্ষায় যদি আমার জুল থাকে তুমি জুলে করবা, ক্যালোরি থাকলে ক্যালোরিতে করবা। তো যেটাতেই করো কোনো সমস্যা নেই, কারণ এখন আমরা জানি কখন আমরা জুল ব্যবহার করব, কখন আমরা ক্যালোরি ব্যবহার করব, সেটা অলরেডি আমরা জানি। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে উৎপন্ন তাপের হিসাব, যে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা আমরা হিসাব করতেছিলাম, তাই না? ওকে, সেটা যদি হিসাব করতে যাই তাহলে এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ক্ষমতা। এবার আমরা শিখবো কি? বৈদ্যুতিক 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 ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতা শিখবো। তো বৈদ্যুতিক ক্ষমতা যদি তুমি শিখতে যাও তাহলে আমি তোমাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে কি? বৈদ্যুতিক ক্ষমতা, ক্ষমতা মানে কি জানি আমরা? P = W/T। ক্ষমতা P = কি? W/T। এবার আসো, W = আমি কি বলতে পারি? VIT/T। P = কি পাবো? VI পাবো। আমি বলতে পারি আমাদের এখানে, তাহলে আমি P = W/T। আমি বলতে পারি W হচ্ছে I²RT/T। T চলে যাবে, I²R। আমি বলতে পারি P = W/T, এই যে এটার মান হচ্ছে V²/R × T/T। T চলে যাবে, আমি বলতে পারি V²/R। তাহলে আমরা এখান থেকে তোমাকে যে জিনিসটা শিখাইতে পারতেছি সেটা হচ্ছে আমাদের যে P এর ফর্মুলা, আমার তিনটা আসে, একটা হচ্ছে VI, একটা হচ্ছে I²R, আর একটা হচ্ছে V²/R। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা P = আমরা কি বলতে পারি? VI বলতে পারি, এটাকে আমরা বলতে পারি I²R, এটাকে আমরা বলতে পারি V²/R। তুমি যেটা ইউজ করো না কেন, এটা হচ্ছে আমার কি? বৈদ্যুতিক ক্ষমতা। আবার এবং বরাবরের মতোই ইম্পর্টেন্ট জিনিস এককটা, এটার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। কি? ওয়াট। তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে তুমি এখানে আনসার যেটা পাবা সেটা হচ্ছে এত ওয়াট। এবং এখান থেকে একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে দেখো আমার ক্ষমতার একক ওয়াট, তাই না? আমি জানি P = VI। ভি এর একক কি বলতো? ভোল্টেজ। আর আই এর একক কি? অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার এটা সমান আমি কি বলতে পারি? ওয়াট। ভোল্ট অ্যাম্পিয়ার এটা কিসের একক? ওয়াট। তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার সমান ওয়াট বলতে পারি। আবার আমি এখান থেকে বলতে পারি আমার P = I²R। আই মানে কি? তড়িৎ প্রবাহ, একক কি? অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার স্কয়ার * ওহম, এটা মানে ওয়াট বলা যায়। আমি এখান থেকে বলতে পারি আমি V² মানে কি? V হচ্ছে ভোল্ট, তাহলে আমাদের ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই রোধের একক ওহম, এটা মানে কি? ওয়াট। আবার আমরা এখান থেকে বলতে পারি P = W/T। এই W এর একক হচ্ছে জুল, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি P = W/T। এখান থেকে বলা যায় তার এককটা হচ্ছে আমার জুল পার সেকেন্ড, এটাকে আমরা বলতে পারি ওয়াট। অনেক সময় পরীক্ষা আসে ওয়াট নিচের কোনটির সমতুল্য, হোয়াটএভার। তাহলে ওয়াট জুল পার সেকেন্ড, ওয়াট ভোল্ট অ্যাম্পিয়ার, ওয়াট অ্যাম্পিয়ার স্কয়ার ওহম, ওয়াট আমাদের ভোল্টেজ স্কয়ার ডিভাইড বাই ওহম, ওয়াট। এটা আমি দেখাইছি একটাই কারণে, তুমি বইতে হয়তো শুধু এটাই পাবা, অন্যগুলো পাবা না, কিন্তু আমি দেখাইছি একটাই কারণে। অর্থাৎ পরীক্ষায় যদি এরকম সমতুল্য জিজ্ঞেস করা হয়, তুমি যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশনের সাথে কম্পারেটিভলি তুমি কি করতে পারবা? দেখাইতে পারবা। অর্থাৎ যে কোনো ইকুয়েশন থেকে তুমি কম্পেয়ার করে বলে দিতে পারবে সেটা হবে কিনা। যেমন এটা এই সিয়ানা অনেকে হয়তো এই যে ইন্টারমিডিয়েট অ্যাডমিশন সব কাভার করে ফেলবে, জীবনে দেখবে না, বাট না দেখলেও আসবে না, এটা বলা যায় না। কিন্তু আমার এটা কিন্তু সত্য একটা জিনিস, যে সিম্পল একটা জিনিস এখানে বসাও, যেহেতু আমার এটা ক্ষমতার, তাহলে আমার এখান থেকে যেটা আসবে সেটা নিশ্চয়ই ক্ষমতায় আসবে, একক হচ্ছে ওয়াট। তাহলে কোনটি ওয়াটের সমতুল্য আমরা আশা করি পারবো। তাহলে আমাদের বৈদ্যুতিক ক্ষমতা চলে গেল।
এবার আসি বৈদ্যুতিক শক্তি পড়বো। তাহলে ক্ষমতা আমরা জানলাম, এখন আমরা পড়বো কি শক্তি। এবার আমরা করবো হচ্ছে বৈদ্যুতিক শক্তি। দেখো তাহলে একটু বৈদ্যুতিক শক্তি, তাহলে শক্তি যদি আমরা দেখি তাহলে আমরা এখন শক্তি দেখবো, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি শক্তি দেখি যে আমরা এটা বলতে পারি আমাদের শক্তিকে আমরা শক্তি বা আমরা বলতে পারি ব্যয়িত শক্তি বা ব্যয়িত শক্তি। ওই ব্যয়িত শক্তিটা সমান কি? কৃত কাজ, তাই না? যেটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এখন তুমি যাকে বলতেছো ডব্লিউ, ওই ডব্লিউটি কিন্তু আলটিমেটলি শক্তি বা ব্যয়িত শক্তি বা কৃত কাজ। এই শক্তিটাই কিন্তু আমার ব্যয় হয়, যেখান থেকে আমি কি পাই? তাপ পাই। যদি এই পরিমাণ শক্তি ব্যয় না হইতো তাহলে তুমি কোন একটা সার্কিট থেকে তাপ কখনো পাইতা না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু আমরা শিখছিলাম ক্ষমতা P = W/T, তাহলে W = কি বলতে পারি বলো তো ভাইয়া? W = আমরা বলতে পারি PT। তাহলে আমরা বলতে পারি W হচ্ছে PT। তাহলে P মানে কি? P মানে হচ্ছে ক্ষমতা। তাহলে আমি যদি ক্ষমতাকে সময় দ্বারা গুণ দিই, ক্ষমতাকে সময় দ্বারা গুণ দিলাম, কি পাবো বলতো? শক্তি পাবো। তাহলে শক্তি কিভাবে পাওয়া যায়? শক্তি পাওয়া যায় আমাদের ক্ষমতাকে সময় দেওয়া গুণ দেওয়া। ক্ষমতাকে যদি আমরা শক্তি দ্বারা গুণ দিই তাহলে আমি কি পাবো? ক্ষমতাকে শক্তি দ্বারা গুণ দিলে আমি আমাদের ক্ষমতাকে সময় দ্বারা গুণ দিলে আমরা আমাদের শক্তি পাবো। এখন এই যে শক্তিটা, এই শক্তিটা আবার তিন ভাবে বের করা যায়। কয়ভাবে বের করা যায় বলতো? তিন ভাবে। আমরা তিন ভাবে কি কি আমরা একটু দেখি। তাহলে আমরা তিন ভাবে যদি আমরা দেখি, আমরা কি বললাম যে আমাদের ক্ষমতা ইনটু সময়, তাহলে ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে ওই গুণ করার পর সেখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার শক্তি। এই শক্তির একক সাধারণত আমরা কি জানি বলতো? জুল। আমরা সাধারণত শক্তির একক কি জানি? একক আমরা জানি জুল। কিন্তু এই জুল ছাড়াও শক্তির আরো অনেকগুলো একক হইতে পারে। এই জুল ছাড়া শক্তির অনেকগুলো একক হইতে পারে। তাহলে বলতো এই শক্তির এককটা কার কার এককের উপর নির্ভর করে? এই যে আমার ক্ষমতার একক এবং সময়ের একক। তো আমরা এখানে এমন না যে আসলে একক বানাইলে এককের অভাব নেই, যেমন ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট সব ওয়াট বানাইতে পারো। বাট আমার কথা হচ্ছে ব্যবহারিক যে এককগুলা, আমরা প্রকৃতপক্ষে যেসব একক ব্যবহার করি ওই ব্যবহারিক এককগুলো আমরা পড়বো। ব্যবহারিক একক যেগুলো আমরা ব্যবহার করি, কারণ একক বানাইতে গেলে এককের অভাব নাই, বাট আমরা ব্যবহারিক এককগুলো পড়বো। তো ব্যবহারিক একক যদি তুমি পড়তে যাও, প্রথমত আমরা কি করব? আমরা এই যে লিখে ফেলি W = PT। আমরা আমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখি W = PT, W হচ্ছে PT। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ক্ষমতাকে আমরা প্রকাশ করব ওয়াট দ্বারা, সময়টাকে প্রকাশ করব সেকেন্ড দ্বারা। এখানে ক্ষমতাকে প্রকাশ করব ওয়াট দ্বারা, এখানে সময়কে প্রকাশ করব আমাদের আওয়ার দ্বারা। এখানে ক্ষমতাকে প্রকাশ করব কিলোওয়াট দ্বারা, আর এখানে সময়কে প্রকাশ করব আওয়ার দ্বারা। তাহলে এখানে একক কি দাঁড়াবে? তাহলে এটা কি আমরা বলি? এই পদ্ধতিটাকে আমরা বলি ওয়াট সেকেন্ড। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ওয়াট সেকেন্ড। এটাকে আমরা বলি কি? ওয়াট সেকেন্ড। এই জিনিসটাকে আমরা বলি ওয়াট ঘন্টা। এটাকে আমরা বলতে পারি কি? ওয়াট ঘন্টা। এটাকে আমরা বলতে পারি কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা এগুলো হচ্ছে এক একটা একক। তাহলে আমরা যদি বলি ভাইয়া আমার ওয়াট সেকেন্ড, 1 ওয়াট সেকেন্ড বলতে কি বোঝায়? 1 ওয়াট ইনটু 1 সেকেন্ড। এর মানে 1 ওয়াট ক্ষমতা যদি 1 সেকেন্ড ধরে প্রয়োগ হয় তখন তাকে আমরা বলি ওয়াট সেকেন্ড। আর ওয়াট ঘন্টা আমরা কি বলতে পারি? 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ওয়াট ইনটু 1 আওয়ার। আর কিলোওয়াট ঘন্টা মানে কি? 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার। তাহলে আমরা দেখতেছি কি 1 ওয়াট সেকেন্ড সমান হচ্ছে 1 ওয়াট ইনটু 1 সেকেন্ড। 1 কে 1 আর ওয়াট সেকেন্ডকে আমরা বলতে পারি জুল। তাহলে 1 ওয়াট সেকেন্ড সমান কত জুল? 1 জুল। 1 ওয়াট আওয়ার সমান আমরা বলতে পারি 1 ওয়াট ইনটু 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। তাহলে 1 ওয়াট আওয়ার সমান আমরা বলতে পারি 1 ইনটু 3600 মানে 3600
আর ওয়াট সেকেন্ডকে আমরা বলি কি জুল, ওয়াট সেকেন্ডকে আমরা কি বলি জুল বলি। তাহলে এই জুল, কারণ আমরা জানি ওয়াট সেকেন্ড, এই যে আমাদের আমরা এখান থেকে বলতে পারি না W ইকুয়াল টু পিটি, পি এর একক ওয়াট, এর একক সেকেন্ড, সেকেন্ড, তাহলে ওয়াট সেকেন্ড সরি সেকেন্ড, এটাকে আমরা বলি কি জুল বলি। তাহলে ওয়াট সেকেন্ড যে কথা, জুলও কি সেম কথা। তাহলে আমি বলতে পারি 1 ওয়াট সেকেন্ড মানে হচ্ছে 1 জুল, 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 3600 জুল, আর 1 কিলোওয়াট আওয়ার মানে কি, তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট ইনটু 1 আওয়ার মানে কত 3600 সেকেন্ড, দুইটাকে গুণ দাও, 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড বা এত জুল। তাহলে আমরা বলতে পারি 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 হবে, হ্যাঁ ক্যালকুলেটর মেরে দেখবা এটাই হবে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে আমরা বলতে পারি 1 ওয়াট সেকেন্ড যে কথা 1 জুলও সেম কথা, 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 3600 জুল, আর 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা হচ্ছে কি 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান কত 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে আমরা অনেকগুলো জিনিস জেনে গেলাম। তাহলে শক্তি নিয়ে আমরা জেনে গেলাম যে শক্তি কিভাবে ব্যবহার করতে হয়, সেই শক্তি সম্পর্কে আমরা জানলাম। তাহলে শক্তির যে এককগুলো সেগুলো আমরা জেনে গেলাম। এবার আমাদের শক্তি যদি আমরা জানি, আমাদের লাস্ট কনসেপ্ট, আমরা এরপরে আর সামনের দিকে আগাবো না, যে আমাদের আজকের জন্য আমরা লাস্ট কনসেপ্ট বাস্তবে আরো কিছু পড়াবো, বাট পড়ানো সম্ভব হচ্ছে না যেহেতু টাইম চলে গেছে। তাহলে আজকের যে লাস্ট কনসেপ্ট, ওই লাস্ট কনসেপ্টটা আমরা দেখাই। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, শক্তি সম্পর্কে আমরা জানলাম। এই শক্তি সম্পর্কে জানলে এখানে আমি একটা কথা বলে দিই, যে শক্তি সম্পর্কে যেহেতু জানছি, শক্তিটা আরেকটু আমরা এই যে বর্ধিত করি, বর্ধিত করলে যেটা পাবো সেটা হচ্ছে, দেখো আমরা যে বললাম কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এই যে 1 কিলোওয়াট আওয়ার, এটাকে আমরা বলি 1 BOT বা 1 ইউনিট। BOT মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। BOT মানে কি, বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ আমাদের বিদ্যুৎ কোম্পানি যেগুলো আছে, তারা তোমাকে যে বলে তোমার এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, ওই ইউনিট বলতে আসলে কি বোঝায়, বোর্ড অফ ট্রেড ইউনিট। আর বোর্ড অফ ট্রেড ইউনিট যে কথা, কিলোওয়াট আওয়ারও কি কথা, সেম কথা, কিলোওয়াট আওয়ারও কি সেম কথা। তাহলে আমরা যে কাজটা করতে পারি, তাহলে বোর্ড অফ ট্রেড ইউনিট যে কথা আবার বলতেছি, কিলোওয়াট আওয়ারও কি সেম কথা। তাহলে তোমাকে যদি বলা হয় কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো, ইউনিট মানে কি কিলোওয়াট আওয়ার, তাহলে আমি আবারও বলতেছি ইউনিট মানে কি কিলোওয়াট আওয়ার, ইউনিট মানে কি কিলোওয়াট আওয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, 1 কিলোওয়াট আওয়ার, এটাকে কি আমি এভাবে লিখতে পারি, কিভাবে, 1 ওয়াট আওয়ার ডিভাইডেড বাই 1000, আমাদের কিলোওয়াট না, তাহলে আমাদের কিলোওয়াট, যেটা কিলোওয়াটকে আমি ওয়াটে নিলে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এখানে 1000 দ্বারা গুণ করতে পারছি, আমি ওভাবে না বলে অন্যভাবে একটু বলি, ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাই। আপাতত আমি এটা একটু ছবি তুলে রাখি। এবার হচ্ছে বিদ্যুতের ম্যাথগুলো যে তোমরা করবা, অর্থাৎ তোমাদের বিদ্যুৎ বিল বের করার কতগুলো ম্যাথ আছে, 9 10এও করে আসছো, জাস্ট আমি এখন হালকা করে বলে দিব যে কিভাবে বিদ্যুৎ বিলের ম্যাথগুলো করতে হয়। ও বিদ্যুৎ বিলের ম্যাথগুলো করার জন্য তোমার কি ফর্মুলা ব্যবহার করতে হবে, আমি সেই ফর্মুলাটা তোমাকে দেখাই। সেটা হচ্ছে কি, দেখো আমি সিম্পলি যদি তোমাকে বলি W ইকুয়াল হচ্ছে PT, তুমি যদি ক্ষমতার একক যদি ওয়াট ইউজ করো, সময়ের একক যদি সেকেন্ড ইউজ না করে আমি কি ইউজ করবো, আমার দরকার কি বলতো 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমি সময়ের জায়গায় কি ইউজ করলাম, আমাদের আওয়ার ইউজ করলাম। তাহলে আমি টি এর একক আওয়ার ইউজ করলাম, ডব্লিউ এর একক ওয়াট ইউজ করলাম। তুমি আর প্রশ্ন করতে হবে, আপনি ডব্লিউ এর একক কিলোওয়াট ইউজ করতেছেন না কেন? কারণ হচ্ছে তোমাকে যে ডাটাগুলো দেওয়া থাকবে, ইন জেনারেল এককগুলো বসাইলে, মানে বিভিন্ন মান বসাইলে তুমি পি এর যেটা পাবা সেটা হচ্ছে ওয়াট। তো তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে কিভাবে যাবো বলতো, ওয়াটকে 1000 দ্বারা ভাগ করলে কি হয়, কিলোওয়াট হয়। তো আমি কি করব, ফর্মুলাটা লিখবো এভাবে, W ইকুয়াল টু PT ডিভাইডেড বাই 1000। এবার বলো তো পি এর একক কি, পি এর একক ওয়াট, সময়ের একক কি ঘন্টা আওয়ার, কিন্তু এই ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ করলে পুরাটার একক কি হয়ে যায় বলো তো, কিলোওয়াট আওয়ার। ওই কারণে
তোমাদের বিদ্যুৎ বিলের যে ম্যাথগুলো আছে তাহলে আমি লিখে রাখি বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলের ম্যাথগুলো করার ক্ষেত্রে ফর্মুলা কি, W ইকুয়ালস টু PT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, অথবা W ইকুয়ালস টু P ইকুয়ালস টু লিখতে পারি VIT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, অথবা W ইকুয়ালস টু I স্কয়ার RT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, অথবা W ইকুয়ালস টু হচ্ছে V স্কয়ার ডিভাইডেড বাই V স্কয়ার T ডিভাইডেড বাই 1000 R কিলোওয়াট। অর্থাৎ আমি জাস্ট P এর জায়গায় BI I স্কয়ার R I V স্কয়ার বাই R এই তিনটা ফর্মুলা ব্যবহার করছি। তুমি যে কোনোটাই বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। তো আমি সেই ক্ষেত্রে তোমাকে বলবো এখানে কোনটা দ্বারা কি মিন করে, কোনটার একক কি, তুমি যে এককগুলো ব্যবহার করবে। এখানে তোমরা সবাই একক ব্যবহারে সতর্ক হতে হবে। আমি বলি কি কি একক আছে, এর কি কি আছে, P আছে, তারপর হচ্ছে V আছে, I আছে, R আছে, শেষে T আছে। এখন দেখো তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে P ইকুয়ালস টু হচ্ছে কি, এটা কি ক্ষমতা, হ্যাঁ এটা তো আমার বলা লাগবে না, এরা জাস্ট যেটা বলবে তার ক্ষমতা, তাই না? ওকে, ক্ষমতা যদি হয় তাহলে আমার P এর একক হবে কি, P এর এককটা হবে ওয়াট, তারপর হচ্ছে আমাদের V এর এককটা কি হবে ভোল্টেজ V, I এর এককটা অ্যাম্পিয়ার, R এর একক ওহম, T এর একক আওয়ার, এবং এই টিটা হচ্ছে দৈনিক কত ঘন্টা ব্যবহার করা হয়, দৈনিক কত ঘন্টা ব্যবহার করা হয়, দৈনিক যতক্ষণ ব্যবহার করা হয়, যতক্ষণ ব্যবহার করে সেটা হচ্ছে এটা। এবং এইগুলা করে তুমি যে W পাচ্ছ, W হচ্ছে দৈনিক কত ইউনিট খরচ হয়, বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি দৈনিক কত ইউনিট খরচ হয়। তাহলে এভাবে তোমাকে যে কোনো একটা ম্যাথ করে ফেলতে হবে, যে তুমি এককটা জাস্ট এই এককগুলো মাথায় রাখবা, P এর জায়গায় বসাবা ওয়াট একক, B এর জায়গায় ভোল্টেজ, I এর জায়গায় অ্যাম্পিয়ার, R এর জায়গায় ওহম, T এর জায়গায় আওয়ার। এই আওয়ার হচ্ছে দৈনিক কত ঘন্টা ব্যবহার করা হয়। তাহলে আমার এই যে এটা একটা ফর্মুলা হইতে পারে, এটা একটা ফর্মুলা হইতে পারে, এটা একটা ফর্মুলা হইতে পারে, এটা একটা ফর্মুলা হইতে পারে। এগুলো কয় দিনের জন্য? একদিনের জন্য। কয়টা বাতি বা কয়টা ডিভাইসের জন্য? একটা ডিভাইসের জন্য। যদি ডিভাইস সংখ্যা n হয় তখন n দ্বারা গুণ দিবা, সোজা হিসাব। একটার জন্য যা, তিনটার জন্য তার 3 গুণ। আমার লাইট আছে 3টা, তো তুমি তো এই ফর্মুলা ব্যবহার করে একটার জন্য পাবা, তো তোমার 3টা লাইট জ্বলতেছে মানে তাকে তুমি 3 দ্বারা গুণ দিবা, এটা স্বাভাবিক। কিন্তু আমরা n দিই যদি আমার সংখ্যাটা n হয়, তখন আমরা দিব, অন্য ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে আমরা বিদ্যুৎ বিলের ম্যাথগুলা কিভাবে করব সেই কনসেপ্টটা দেখাইলাম। এখন তোমাদের কাজ হচ্ছে বিদ্যুৎ বিলের যতগুলো ম্যাথ আছে, আমি বিদ্যুৎ বিলের ম্যাথগুলো আলাদা করে করাতে চাচ্ছি না একটাই কারণে, কারণ বিদ্যুৎ বিলের ম্যাথগুলো কিন্তু তোমরা 9 10 করে আসছো। তো যেহেতু 9 10 করে আসছো, আমি আর বিদ্যুৎ বিলের ম্যাথগুলো করাচ্ছি না, কারণ এই চ্যাপ্টারে খুব ভালো ভালো কিছু ম্যাথ আমাকে করাইতে হবে, প্রচুর ম্যাথ আছে কিন্তু এই চ্যাপ্টারে। তাহলে তোমার বিদ্যুৎ বিলের ম্যাথগুলো তোমরা নিজেরাই দেখে নাও, তোমরা যেসব জায়গায় প্রবলেম ফেস করতে পারো সেগুলো আমি অলরেডি ডিসকাস করে ফেলছি। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ কি, বিদ্যুৎ বিলের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ তোমরা করে ফেলবা। তাহলে আমি একটু হোমওয়ার্ক যদি দিতে চাই, তোমাকে হোমওয়ার্ক দেওয়ার মতো আছে কি কি আমি বলি। তোমার বইয়ের গাণিতিক উদাহরণ 3.1 তপন স্যারের বইয়ের, এই যে তপন স্যারের বই থেকে বলতেছি, 3.12 আগে দিছিলাম, 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 3.9 3.10 3.11 3.12 মানে HW এগুলা মাস্ট করতে হবে 3.1 থেকে 3.12। এই হোমওয়ার্ক
অবশ্যই করতে হবে, সবাই বাসায় প্র্যাকটিস করতে হবে এটা। কারণ এই 12টা ম্যাথ তুমি করলে, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে তাপগতিবিদ্যা আমি বলে ফেলছি, আর তাপগতিবিদ্যার সাথে এটা কনসেপ্টটা আমি জাস্ট একসাথে করছি আজকে শুরুতে যেটা বলছিলাম ওই কনসেপ্টের ম্যাথ। তাহলে হোমওয়ার্ক কি থাকবে 3.1 থেকে 3.12, এই 12টা ম্যাথ তোমার হোমওয়ার্ক থাকবে। তার মধ্যে প্রথম দুইটা কিন্তু গতদিন হোমওয়ার্ক ছিল, করছো কিনা আমি জানি না, বাট 3.1 থেকে 3.12 মাস্ট করতে হবে। আবার বলতেছি অবশ্যই তোমাকে 3.1 থেকে 3.12 করতে হবে। তো তাহলে আজকে এতটুকুই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমরা জানাইতে পারো, দেন আমি আনসারটা দিয়ে দিই। আচ্ছা, মিনহাজ 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 কোমল প্রশ্ন করছে এইচ ইকুয়ালস টু বি স্কয়ার বাই আর ইন্টু টি কখন ইউজ করব। দেখো, আমার তো কথা হচ্ছে তুমি নিজেই দেখো সবগুলোর মধ্যে টি আছে, মানে টি সব সময় থাকবে। যখন আমার ক্ষমতা দেওয়া থাকবে এটা ইউজ করবা, যখন ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে এটা করবা, যখন তড়িৎ প্রবাহ আর রোধ দেওয়া থাকবে এটা করবা, আর যখন ভোল্টেজ আর রোধ দেওয়া থাকবে তখন এটা করবা। মানে কখন কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে তুমি করবা যে তোমার কোনটা করা লাগবে। ওকে, যেমন তুমি যখন ভোল্টেজ আর রোধ দেওয়া থাকবে তখন তুমি এটা করবা, অন্য ক্ষেত্রে এটা করবা না। আচ্ছা, মেহেদি একটা প্রশ্ন করছে যে চ্যাপ্টার 2-3 ম্যাথ একসাথে করাবো কিনা। না, আমি এখন তো 3 নাম্বার চ্যাপ্টারই পড়াচ্ছি, আমি এখন 3 নাম্বার চ্যাপ্টারই পড়াবো, এখানে কোনো 2 নাম্বার চ্যাপ্টার আসবে না। আজকে জাস্ট একটা কথা বলছি, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, এটা 2 নম্বর চ্যাপ্টারে করাইছি, ওই জন্য বলতেছি এখানে আমার লাগতেছে। আর ম্যাথ কিন্তু আমি একসাথে করাবো না, 2 নম্বর চ্যাপ্টারের জন্য আমি আলাদা ম্যাথের ক্লাস রাখবো। 2 নম্বর ক্লাস যেহেতু আমি সম্পূর্ণ ইউটিউবে দিছি, ওই কারণে হচ্ছে আমি ওইটার ক্ষেত্রে ম্যাথ বেশি করে করাবো। মানে বেশি করে করাবো বলতে ম্যাথের ভিতরে আমি আরো প্রয়োজনে আরো কিছু কথা বলবো, যাতে করে তোমাদের ম্যাথগুলো করার সময় ওই বেসিকগুলো আরো চলে আসে। মানে ম্যাথ করার সময় তোমার 2 নম্বর সেটের বেসিক আরো ক্লিয়ার হবে। আর 2 নম্বর সেটের প্রচুর ম্যাথ এবং প্রচুর বুঝতে হয়, ওই কারণে ওইটার খালি ম্যাথের ক্লাস আমার মনে এরকম 5-6টা দিতে হবে খালি 2 নম্বর সেটের ম্যাথের উপর, ওইটা আলাদা, এই চ্যাপ্টার পড়ার পরে আমরা এটা করব। আর আরমান বিন জাহাঙ্গীর বা একটা আমাদের একটা মোবাইলের চার্জ 100% হয়ে যাওয়ার পর সেটা লাগাই রাখলেও কি তখন কি ইলেকট্রিসিটি আদান প্রদান হবে? না, তোমার দেখো আমাদের ইলেকট্রিসিটি যে আদান প্রদান হবে সেটার জন্য তোমার যেমন মনে করো সাপোজ জিনিসটা হচ্ছে এরকম, একটা গ্লাসের মধ্যে তুমি যখন পানি যখন যতটুকু দেওয়ার ততটুকু তুমি দিতে পারবে, এর বেশি দিলে বাইরে চলে যাবে। তো তোমার ব্যাটারির যতটুকু আদান গ্রহণের ক্ষমতা আছে ততটুকু গ্রহণ করার পর সে আর আদান তখন সে আর আদানগুলো অ্যাকসেপ্ট করে না। এর মানে ফুল চার্জ হয়ে গেলে আমাদের অ্যাকসেপ্ট করে না। কিন্তু কথা হচ্ছে ফুল চার্জ হওয়ার পরও যখন তুমি লাগাই রাখছো তখন কিন্তু তোমার বর্তন কিন্তু সম্পূর্ণ আছে,
অর্থাৎ তোমার ফোনের সাথে লাইন কানেক্টেড আছে। ফোনের সাথে লাইন যখন কানেক্টেড নাই, ফোনের সাথে লাইন কানেক্টেড নাই, এর মানে হচ্ছে আমাদের আদান আসার কোনো ওয়ে নাই, কারণ সে আসার জন্য তো বিবাহ পার্থক্য থাকতে হবে, সেটা নাই। কিন্তু ফোনে যখন কানেক্টেড আছে তখন তো সেটা আছে, তাহলে অবশ্যই আসবে। ফুল চার্জ হইলেও কিছু পরিমাণ আদান আদান প্রদান হয়। ওই কারণে আমরা অনেক সময় বলি ফুল চার্জ যখন হয়ে যায় এরপরে ফোন লাইনে লাগাই না রাখাটা বেটার। কারণ হয়ে গেছে তখন যদি আমাদের আবার তুমি লাগাই রাখো তখন আমাদের সেলের মধ্যে প্রবলেম হয়, কারণ সেলগুলো তো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, তো তখন এটার মধ্যে প্রবলেম হয়। ওই প্রবলেমের কারণে দেখা যায় তোমার ব্যাটারিটা আমাদের পরে এটা পারফরমেন্স ডিক্রিজ করে, ওই কারণে না লাগাই রাখা বেটার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, আমাদের ক্লাস এতটুকুই। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কিবার, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের শনিবার। শনিবার নেক্সট ক্লাস, তাহলে শনিবারে সবাই উপস্থিত থাকবা ক্লাসে। আর তাহলে এতটুকুই থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।